এই কিরানা হিলস নাকি পাকিস্তানি নিউক্লিয়ার ইনস্টলেশনের সব থেকে বড় কেন্দ্র। যে ভারতবর্ষের দু একটা এয়ার স্ট্রাইক ওই কিরানা হিলসের আশেপাশের টানেলগুলোতেও হয়েছে। যে কোনো টানেল হতে পারে, যে কোনো জায়গায় আমাদের অ্যাক্সেস আছে। তাহলে ইন্ডিয়া কিন্তু যখন তখন স্ট্রাইক করবে নিজের শর্তে এবং নিজের মতো। সেটা সেন্ট্রাল এয়ার কমান্ড হতে পারে, সেটা যে কোনো। আমরা জল আর রক্ত একসাথে বইতে দেব না। গোটা বিশ্ব জানে আপনার নাম ডোনাল্ড ট্রাম্পের জায়গায় ডাম্প ট্রাম্প হওয়া উচিত। টাকা দিয়ে মুখ বন্ধ করার যে ধমকি, এটা পাকিস্তান মানবে, ইন্ডিয়ানসরা মানবে না। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই কথাটা বলেছেন যে আমরা কোন রকম নিউক্লিয়ার থ্রেটকে বা নিউক্লিয়ার ব্ল্যাকমেলকে আর মানবো না। তারা যে কলকাতার রাস্তায় বেরিয়ে কেন পাকিস্তানের গরিব মানুষকে মারা হচ্ছে, কেন জল দেওয়া হবে না, এইসব কথা বলছেন, আগে এদের ঘরে জল বন্ধ করুন। পিওকে নিয়েই কথা হবে, দ্য রিটার্ন অফ। ভিডিওটা শুরু করার আগে প্রথমে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। একটা কথা ভেবে দেবেন, আমরা হচ্ছি ভারতীয়, আমরা ইন্ডিয়ান্স। আমাদের বাড়িতে কোনো সদস্যকে যদি অন্য কেউ, প্রতিবেশী বা অন্য কেউ এসে খুন করে বা তাদেরকে মেরে ফেলে, তাহলে আমরা হয়তো সেই সময় যদি আমরা কমজোর থাকি তাহলে হয়তো আমরা রিভেঞ্জ দিতে পারি না, বা কোর্টে আদালতে গেলে অনেক সময় দেরি হয় কেস রিজলভ হতে। আমরা ভারতীয়রা নিজেদের মানুষের রক্ত কখনো টাকার বিনিময়ে ভুলে যাই। এটা কেন বললাম সেটা আপনি ভিডিওর মিডিলে বা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি প্রথমে এই ভিডিওটা শুরু করতে চাই যে কেন আজকে ভারতবর্ষ সিজ ফায়ারটাকে গ্রহণ করে, যেখানে আমাদের ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি নিজে বলেছেন যে তারা এমন ভাবে পাকিস্তানের উপর স্ট্রাইক করেছেন, প্রিসাইজ স্ট্রাইক করেছেন, টার্গেটেড হিট করেছেন যে পাকিস্তানের র্যাডার সিস্টেম একদম ধ্বংস হয়ে গেছে। তারপরে পাকিস্তানের বড় বড় এয়ার বেসেস গুলো প্রায় প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা এমন একটা আপার হ্যান্ডে ছিলাম যে আমরা যখন তখন যেরকম কিছু ভাবেই যদি চাইতাম তাহলে হয়তো পাকিস্তানকে সেইভাবে আরো জবাব দিতে পারতাম। এবং ভারতীয়দের মধ্যে ইন্ডিয়া যেভাবে স্ট্রাইক শুরু করেছে, ইন্ডিয়া যেভাবে অপারেশন সিন্দুরকে মাটিতে একদম এক্সিকিউট করেছিল পাকিস্তানের মাটিতে, এই দেখে আমাদের প্রত্যেক ভারতীয়র এটা মনে হয়েছিল যে আমাদের দুটো যে সব থেকে বড় মানে চাহিদা, যে আমাদের অধিকৃত কাশ্মীর যেটা পিওকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর যেটা, সেইটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। এবং প্রায় 70, 75, 80 বছর ধরে যবে থেকে ভারত পাকিস্তান ভাগ হয়েছে, যবে থেকে ব্রিটিশরাই সাউথ এশিয়া থেকে চলে গেছে, তারপর থেকে যে বালুচিস্তানের যে বালুচরা যে ধরনের সংগ্রাম করছে, যে ধরনের তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে পাকিস্তানের আর্মির বিরুদ্ধে এবং পাকিস্তানের গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং তাদের উপর পাকিস্তান গভর্নমেন্ট বা আর্মি যেভাবে অত্যাচার করছে, ঠিক যেমন 1971-এ বাংলাদেশের বাঙালিদের ওপর পাকিস্তানের পাঞ্জাবি সৈনিকরা অত্যাচার করেছে, জিনোসাইড করেছে, ঠিক সেরকমই বালুচিস্তানে করা হচ্ছে। বালুচিস্তান আর্মি বা বিএল এর যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে পাকিস্তান আর্মি আকাশ থেকে মানে জীবন্ত অবস্থায় হেলিকপ্টার থেকে নিচে ফেলে দিয়ে তাদেরকে শাস্তি দিয়ে দেয়। এই ধরনের বড় বড় ছোট অত্যাচার তাদের উপর করা হয়। এবং আমরা এটাও ভেবেছিলাম যে পাকিস্তানকে 4 টুকরো না করলেও অন্তত 2 টুকরো করা যাবে, পাকিস্তানের বালুচিস্তানকে আমরা আলাদা করে দিতে পারি। যেখানে ভারতবাসী এই ধরনের আশা নিয়ে রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছে যে কালকে সকালে উঠে হয়তো লাহোর অব্দি ইন্ডিয়ান আর্মি ঢুকে যাবে, মানে মিডিয়া যা করছিল, ঠিক আছে, যাতে আমি তো রাত্রিবেলা ভাবলাম যে পিওকে কালকের মধ্যেই সকালবেলা চলে আসবে আমাদের কাছে, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে দেবে যে পিওকে আমরা নিয়ে নিয়েছি। তা কিন্তু হলো না। হঠাৎ করে ঘুম থেকে উঠে জানতে পারলাম যে এক ধরনের মিটিং চলছে। আমরা ভাবলাম যে বহুত কিছু হবে, এবার আরো প্রিসাইজ অ্যাটাক করা হবে, সম্পূর্ণ পাকিস্তানকে আমরা মানে এমন একটা জায়গায় নিয়ে ফেলবো যে তাদের কোনো উপায় থাকবে না বালুচিস্তানকে স্বাধীন করা ছাড়া, আর পিওকে আমাদের আমাদের আমাদেরকে দিয়ে দেওয়া ছাড়া। সেইখানে আমরা জানতে পারলাম যে দুই ডিজিএম, মানে ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, ভারতবর্ষের ডিজি এবং পাকিস্তানের ডিজিএম এর কথোপকথন হয়েছে এবং ভারতবর্ষ সিজ ফায়ারের জন্য মেনে নিয়েছে। ভারতবর্ষ নিজে থেকে সিজ ফায়ারের জন্য যায়নি, ভারতবর্ষ নিজে থেকে কথা বলতেও যায়নি। ভারতবর্ষের ডিজিএমও কে পাকিস্তানের ডিজিএমও ফোন করে তারা নিজেদের নথি স্বীকার করেছে এবং বলেছে যে আমরা আর এসব করতে চাই না, ভারতবর্ষ যদি থামিয়ে দেয় তাহলে আমরা এরকম ধরনের কাজ করব। এটা কেন হলো? আচ্ছা, 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধের পর সব থেকে বড় যদি মাঝখানে কিছু ঘটেছে তাহলে সেটা কার্গিলে ঘটেছে। কার্গিল সেক্টরে যখন পাকিস্তানের সেনারা, মানে ওরা বলে যে টেরারিস্ট, কিন্তু পরবর্তীকালে পাকিস্তানের সেনাদেরকে দেখা গেছে কার্গিলের কিছু সেক্টরকে দখল করে নিতে, তখন ভারতীয় সেনা নিজের পরাক্রম দেখিয়েছে, কার্গিলকে দখল করে নিয়েছে, আবার নিজেদের আন্ডারে নিয়ে এসছে। এই একটা সব থেকে বড় ইন্দো পাক কনফ্লিক্ট এখনো অব্দি হয়েছে 1971-এর পর। তারপরে যদি সব থেকে বড় কনফ্লিক্ট 1971-এর পর কিছু হলো তাহলে সেটা হচ্ছে এই কনফ্লিক্টটা, অপারেশন সিন্দুর।
কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো যে অপারেশন সিন্দুর কিন্তু কার্গিলের মতো লিমিটেড ছিল না। অপারেশনের সিন্দুরে আমরা ইসলামাবাদ অব্দি পৌঁছেছি, মানে পাকিস্তানের হার্ট অব্দি পৌঁছেছি, যেখানে ভারতীয় সেনা নিজের পরাক্রমের মাধ্যমে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানি সেনাকে একদম নাস্তানাবুদ করে দিয়েছে। সেইখানে পাকিস্তানি সেনার থেকে বেশি, অনেক বেশি আপার হ্যান্ড আমাদের সেনার কাছে ছিল। পাকিস্তানি সেনার যেখানে র্যাডার ধ্বংস হয়ে গেছে, হেডকোয়ার্টার্স গুলো, অনেক হেডকোয়ার্টার্স নষ্ট হয়ে গেছে, 11টার বেশি এয়ার বেসে আমরা হিট করতে পেরেছি, সেখানে কেন আমরা শুধুমাত্র একটা সিজ ফায়ারে রাজি হয়ে গেলাম? কেন অন্য কোনো নেগোসিয়েশন হলো না? দেখুন, এই প্রশ্নটা কিন্তু থাকবে, কিন্তু এই প্রশ্নের উত্তরের আগে আমাদেরকে আগে এটা জানতে হবে যে এই যে 48-72 ঘন্টায় যে ডেভেলপমেন্টস গুলো হয়েছে, শুধু ইন্ডিয়া পাকিস্তান নয়, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যে ধরনের ডেভেলপমেন্টস হয়েছে সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। ভারতবর্ষ সিজ ফায়ার করার আগেই কি ভারতবর্ষ এমন অনেক কিছু করে ফেলেছে যা থেকে গোটা বিশ্বকে একটা মেসেজ গেছে যে আমরা নিউক্লিয়ার ওয়েপন, পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন থেকে কোনো রকম ভয় টয় পাই না। এই কথা আরো বেশি সিদ্ধ হয়ে গেল যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজে বললেন যে ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার ব্ল্যাকমেলের ছায়ার নিচে যে ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে সেই অ্যাক্টিভিটি এবং নিউক্লিয়ার ধমকিকে বরদাস্ত করবে না। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। এতক্ষণ অবধি স্পেকুলেশনস চলছিল। স্পেকুলেশনসটা কি সেটা আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, ভারতবর্ষ কি এই এয়ারবেস স্ট্রাইকের মধ্যে যে সমস্ত স্ট্রাইক গুলো করেছে, সেই স্ট্রাইকের মধ্যে কি এমন কিছু টার্গেট হিট করেছে যেটা পাকিস্তানের একদম বুকে গিয়ে বিঁধেছে? 25 বছর ধরে টেররিস্ট অ্যাক্টিভিটি করা সমেত পাকিস্তান যে নিউক্লিয়ার ধমকি সব সময় পাকিস্তানের প্রত্যেকটা নাগরিক ভারতবর্ষকে দেয়, সেই নিউক্লিয়ার ধমকি কি আমরা সইব না? বা এমন কোনো জবাব ইন্ডিয়ান আর্ম ফোর্স পাকিস্তানি আর্ম ফোর্সকে দিয়েছে বা পাকিস্তানি গভর্নমেন্টকে দিয়েছে যে তোমাদের যে কোনো জায়গায় যে কোনো ইনস্টলেশন, সেটা নিউক্লিয়ার ইনস্টলেশন হতে পারে, সেটা সেন্ট্রাল এয়ার কমান্ড হতে পারে, সেটা যে কোনো হেডকোয়ার্টার হতে পারে, সেটা যে কোনো স্থান, যে কোনো আন্ডারগ্রাউন্ড, যে কোনো টানেল হতে পারে, যে কোনো জায়গায় আমাদের অ্যাক্সেস আছে এবং অবাধ অ্যাক্সেস আছে। তোমাদের যদি কোনো সিল্ড থাকে, সেই সিল্ডকে প্রথমে ভেঙে তারপর ভেতরে গিয়ে অপারেশন করার আমাদের কাবিলিয়ত আছে। এটা কি মেসেজ দিয়েছে? হঠাৎ আমেরিকা এত কেন অ্যাক্টিভেট হয়ে গেল? কি এমন হলো? যখন আমি আপনাকে একটা কথা বলি যে আমরা জানি যে 15 থেকে 16 দিনের মাথায় অপারেশন সিন্দুর হয়েছে। অপারেশন সিন্দুর হওয়ার পর 9টা জায়গায় আমরা স্ট্র্যাটেজিক ভাবে হিট করেছি, টার্গেটেড হিট, প্রিসিয়াস হিট। আমরা জাইসি মোহাম্মদ, লস্করি তাইবা এবং হিজবুল মুজাহিদিন, এই তিনটে বড় যে টেররিস্ট অর্গানাইজেশন গুলো আছে সেইগুলোকে তার একদম কোর, যেখান থেকে মানে যেটা প্রধানমন্ত্রী কালকের ভাষণে বলেছেন যে পাকিস্তান ইটসেলফ বা টেরর ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি গুলোকে আমরা নাস্তানাবুদ করে দিয়েছি, অনেক পিছিয়ে দিয়েছি। হ্যাঁ, জানি যে পাকিস্তান গভর্নমেন্ট আবার ওদেরকে সাহায্য করবে, পাকিস্তান আর্মি আবার ওদেরকে সাহায্য করবে, ওদের সবকিছু আবার গড়ে হয়তো উঠবে, কিন্তু যে ধরনের হিট করা হয়েছে সেখানে কিন্তু একটা ক্লিয়ার মেসেজ গেছে। সেই জায়গায় যখন আমরা এই ধরনের হিট করছি তখন পাকিস্তান রিটেলিয়েট করবে এটা আমরা জানতাম। আমরা বলেছিলাম যে এটা নন এসকেলেটারি, আমরা এসকেলেট করতে চাই না, কিন্তু পাকিস্তান এসকেলেট করেছিল এবং আমরা তার জবাবও দিয়েছি। পাকিস্তান আমাদের সাধারণ মানুষকে মেরেছিল, পাকিস্তান আমাদের সেনা ছাউনিতে, হেডকোয়ার্টার গুলোতে অ্যাটাক করার চেষ্টা করেছিল। আমাদের সিল তো আছেই, আমাদের সার্ফেস টু এয়ার অ্যান্টি মিসাইল আছে, আকাশ, নিজেদের যেটা আমাদের আর্টিলারি গানস আছে, এবং তার থেকে সব থেকে বড় যেটা S-400, সব থেকে বড় বলা ভুল, এগুলো প্রত্যেকটা লেয়ারের একটা একটা করে ডিফেন্স সিস্টেম, যে কোনো লেয়ারকে আমরা আটকে দিতে পারি, যেটা আমরা করে দেখিয়েছি দুদিনে। তো সেই ধরনের আমাদের সেনা ছাউনির উপর অ্যাটাক করার পর আমরা তখনই একমাত্র, তাও কিন্তু আমরা সিভিলিয়ানকে অ্যাটাক করে, তখনই একমাত্র আমরা পাকিস্তানি এয়ারবেস, পাকিস্তানি র্যাডার সিস্টেম, পাকিস্তানি হেডকোয়ার্টার্স, ব্রিগেড হেডকোয়ার্টার্স, এগুলোকে আমরা হিট করেছি। তখনও অবধি যখন আমরা হিট করেছি পাকিস্তানের মধ্যে গিয়ে, তখনও অবধি জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট অফ ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তিনি নিজে বলেছেন যে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যে কনফ্লিক্টে চলছে না, সেটা আমাদের কোনো দরকার নেই তার মধ্যে মাথা ব্যথা। মানে তিনি ডাইরেক্ট এই মানে কোট অ্যান্ড কোট বলেছেন
যে পাকিস্তান কনফ্লিক্ট ইজ নান অফ আওয়ার বিজনেস। তাহলে কি এমন হলো যে 24 ঘন্টার মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে গেল? 24 ঘন্টার মধ্যে যে ইউএসএ বলছিল যে আমাদের কোনো দরকার নেই পাকিস্তান আর ইন্ডিয়ার কনফ্লিক্টের মধ্যে মাথা গলানোর, তারাই নিজেরা বলছে যে আমরাই নাকি পিস এগ্রিমেন্ট করাচ্ছি, আমরাই নাকি সিজ ফায়ার করাচ্ছি। আমাদের গভর্নমেন্ট আমাদেরকে জানানোর আগে আমেরিকান প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখছে যে আমি মধ্যস্থতা করে পিস করে দিয়েছি। আর সেটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কে খুব থ্যাংক ইউ। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে পাকিস্তান গভর্নমেন্টকে এক সূত্রে বেঁধে থ্যাংক ইউ জানানো হচ্ছে। আমরা এটা টলারেট করব না, আমরা এটা টলারেট করিও নি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে কোনো রকম কথা হবে না কাশ্মীর নিয়ে। যদি কাশ্মীর নিয়ে কথা হতে হয় তাহলে পিওকে নিয়ে শুধুমাত্র কথা হবে। अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। দ্য রিটার্ন অফ পিওকেই হচ্ছে মেন মুদ্রা যদি পলিটিক্যালি কোনো কথা বলতে হয়। বাদ বাকি যদি কোনো সিজফায়ার বা এইসব যে অপারেশন পাল্টা অপারেশন চলছে এগুলো যদি থামাতে হয়, মানে আমাদের যদি থামাতে হয়, তাহলে পাকিস্তানের ডিজিএমওর সাথে আমাদের ডিজিএমও কথা বলবে, শর্ত অনুযায়ী থামানো হবে। কিন্তু অন্য কোনো দেশের মধ্যস্থতা আমরা মানছি না, মানবো না। এটা ভারতবর্ষে প্রথম থেকে ক্লিয়ার স্ট্যান্ড, আর এখনো তাই আছে। যারা বলছেন যে ভারতবর্ষের সরকার কেন বলছে না যে আমরা মধ্যস্থতা পছন্দ করছি না, তাদেরকে খুব ভালোভাবে, শুধু তাদেরকে নয় গোটা বিশ্বকে খুব ভালোভাবে কালকে বলা হয়েছে যে আমরা এই ধরনের কিছু টলারেট করব না। আমরা জল আর রক্ত একসাথে বইতে দেব না, আমরা ট্রেড আর টেররিজমকে একসাথে বরদাস্ত করব না। প্রধানমন্ত্রী কালকে 3টে খুব সুন্দর পয়েন্ট বলেছেন, আর খুব ক্লিয়ার পয়েন্ট। এই পয়েন্টটা যারা বুঝতে পারছেন না, মানে আমি তো খুশি হয়েছি, বরং আরো বেশি খুশি হয়েছি, মানে এতটাও এক্সপেক্ট করিনি যে এসব বলা হবে। হ্যাঁ, কিছু জিনিস আমার আরো মনে হয়েছে যে এটাও বলা উচিত ছিল, সেটা হয়তো বলেনি। সেটা তাদের নিজস্ব, মানে সেটা ফরেন পলিসি হতে পারে, সেটা কোনো রকম ডিপ্লোম্যাটিক ডিসিশন হতে পারে, সেটা নিয়ে আমি কমেন্ট করবো না, আমার হাতে এক্সপিরিয়েন্স নেই ওই জিনিস নিয়ে কমেন্ট করা। কিন্তু ভাবতে পারিনি এই ধরনের কথা বলা হবে। প্রধানমন্ত্রী ক্লিয়ারলি বলেছেন যে অপারেশন সিন্দুর এখনো চলছে, আমরা পাকিস্তানের সমস্ত গতিবিধির উপর নজর রাখছি। পাকিস্তানের গতিবিধি যদি এরকম মনে হয় যে তারা আবার টেরর ফান্ডিং করছে, তারা আবার টেররিস্টদেরকে তৈরি করছে, ক্যাম্প তৈরি করছে, তাহলে ইন্ডিয়া কিন্তু যখন তখন স্ট্রাইক করবে নিজের শর্তে এবং নিজের মতো, কাউরি কথা শোনাটা না হবে না। আর এইবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, যে এই যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন না যে যদি ওয়ার টুয়ার বন্ধ না হয়, যদি ইন্ডিয়া পাকিস্তানের কনফ্লিক্ট বন্ধ না হয়, তাহলে আমরা ট্রেড করবো না। দেখুন, এইসব ধমকি দেবেন না। গোটা বিশ্ব জানে আপনার নাম ডোনাল্ড ট্রাম্পের জায়গায় ডাম্প ট্রাম্প হওয়া উচিত ছিল। আর যারা এই ট্রাম্পের টুইট, যারা ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টকে এত সিরিয়াসলি নেন না, তাদেরকে একটা কথা বলি, এই টাকা দিয়ে মুখ বন্ধ করার যে ধমকি, এটা পাকিস্তান মানবে, ইন্ডিয়ানসরা মানবে না। 1971-এ যখন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছ থেকে গম, চাল এইসব যখন আমরা এড নিতাম, যখন আমরা তাদের কাছ থেকে চাইতাম যে আমাদের কাছে খাবারের টাকা নেই, তখন এই আমেরিকা তাদের কথা না মানলে তারা ট্রেড রুটকে বদলে দিত। যে রুট দিয়ে আমাদের গম চাল অন্য দেশ থেকে আসছিল, সেই রুটকে দীর্ঘায়িত করে দিত, যাতে দেরি হয় আমাদের কাছে এড পৌঁছাতে। আবার এই আমেরিকা 1971-এ যখন পাকিস্তানের হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছিল, তখন ইন্দিরা গান্ধী একটা কথাও শোনেনি, ওসব ট্রেডের ধমকি তখন ইন্ডিয়া শোনেনি, তো এখন অনেক দূরের কথা। তাই এইসব ধমকি যারা ভারতবর্ষে বিশ্বাস করছেন এবং এগুলো নিয়ে এত বেশি অ্যানালাইসিস করছেন, অত অ্যানালাইসিস করার দরকার নেই, আর ট্রাম্পের টুইটকে অত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। ট্রাম্পের টুইটের জবাবে আমাদের দেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো হায়ার অথরিটি হয়তো টুইট করেনি, কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী খুব ভালো বুঝিয়েছেন যে কোনো তৃতীয় বিশ্ব এর মাঝখানে নেই। আমরা যদি মনে করি, তাহলে আমরা যখন ইচ্ছা তখন স্ট্রাইক করব, যখন মনে হবে তখন স্ট্রাইক করব। এবার আসি সেকেন্ড পয়েন্ট।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই কথাটা বলেছেন যে আমরা কোনো রকম নিউক্লিয়ার থ্রেটকে বা নিউক্লিয়ার ব্ল্যাকমেলকে আর মানব না। এর পিছনে কি কারণ? পাকিস্তান কি সত্যি এমন কিছু করছিল যে সেখানে নিউক্লিয়ারে কোনো ধমকি ভারতবর্ষকে দিচ্ছিল, যার জন্য কি আমেরিকা এত বেশি তৎপর হয়ে গেল? আপনি ওপেন মিডিয়ায় যদি একটু সার্চ করেন, যদি ওপেন মিডিয়াতে একটু খুঁজে বেড়ান, তাহলে অবশ্যই এটা দেখতে পাবেন। এবং নিউ ইয়র্ক টাইমসেও এই ধরনের একটা প্রতিবেদন ছেপেছে। আর এটা বলা হচ্ছে যে পাকিস্তানকে ইন্ডিয়া 11টা এয়ারবেসে যখন অ্যাটাক করে, তার মধ্যে দুটো এয়ারবেস খুব কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সার্গোদা এয়ারবেস। এই সার্গোদা এয়ারবেস হচ্ছে পাকিস্তান এয়ারফোর্সের সেন্ট্রাল এয়ার কমান্ড, এর ওপর ভালোই অ্যাটাক করা হয়েছে, ঠিকঠাক অ্যাটাক করা হয়েছে। এবং এর থেকে আর একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো যে এই এয়ারবেস থেকে 10 কিলোমিটার দূরে একটা হিল আছে যেটার নাম হচ্ছে কিরানা হিলস। একবার গুগলে গিয়ে সার্চ করে দেখবেন। এই কিরানা হিলস নাকি পাকিস্তানি নিউক্লিয়ার ইনস্টলেশনের সব থেকে বড় কেন্দ্র। নিউক্লিয়ার ইনস্টলেশন অ্যাকচুয়ালি নিউক্লিয়ার যে ওয়ারহেড গুলো হয়, সেগুলো যে নর্মাল ওয়ারহেড আছে, যেগুলো নর্মাল বারুদ আছে, আমাদের যে নর্মাল আসলা আছে, সেই আসলার সঙ্গে রাখা হয় না, কারণ এগুলো একটা ডিফারেন্ট থিং। এবং সেগুলো খুব গোপনীয় ভাবে রাখা হয়, এমন এক জায়গায় রাখা হয় যদি এমন কোনো বিস্ফোরণ বা এমন কিছু মিসহ্যাপ হয়ে যায় যাতে সেটাকে তাড়াতাড়ি আটকে দেওয়া হয়, এরকম জায়গায় রাখা হয়। ওপেন মিডিয়া থেকে জানা যাচ্ছে যে ভারতবর্ষের দু একটা এয়ার স্ট্রাইক ওই কিরানা হিলসের আশেপাশের টানেলগুলোতেও হয়েছে। এবং তারপরেই প্রধানমন্ত্রী এই কথাটা বলা যে আমরা নিউক্লিয়ার কোন রকম ব্ল্যাকমেলকে সহ্য করব না, এইটা কিন্তু এই অ্যাজাম্পশনের উপর একটা সিলমোহর দেওয়ার মতো। দেখুন, যিনি আমাদের এয়ার মার্শাল ভারতী স্যার, তিনি বলেছেন যে যে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আমরা কি কিরানা হিলস এর আশেপাশে কোথাও হিট করেছি, কারণ কিরানা হিলস বলা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপন্স এর জন্য একটা ইনস্টলেশনের জায়গা, একটা একটা জায়গা, যে জায়গাটা নিউক্লিয়ার ইনস্টলেশন পাকিস্তানের আছে, তখন তিনি খুব ব্যঙ্গাত্মক ভাবে একটা উত্তর দেন। তিনি এই কথাটা বলেন যে থ্যাংক ইউ আমাদেরকে কিরানা হিলস এর মধ্যে এইসব নিউক্লিয়ার ইনস্টলেশন আছে এটা জানানোর জন্য, আমরা জানতাম না। আর সেকেন্ড কথা হলো, এরকম কোনো অ্যাটাক আমরা করিনি। কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সই জানাচ্ছে যে তার থেকে 10 কিলোমিটার দূরে এই সার্গোদা এয়ারবেসে ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাটাক করেছে। এবার সেকেন্ড এয়ারবেসের কথা বলি খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে নূর খান এয়ারবেস, যেটাকে জানা হয় চাকলালা এয়ারবেস নামে। এই এয়ারবেস 10 কিলোমিটার দূরে অবস্থিত ইসলামাবাদে, এবং বলা হয় এই এয়ারবেসের আশেপাশেও নিউক্লিয়ার ইনস্টলেশন আছে। তাহলে আপনি বুঝতে পারছেন ভারতবর্ষ কোথায় হিট করেছে পাকিস্তান। যে পাকিস্তান 25 বছর ধরে এই চুলান খাওয়াচ্ছে আমাদেরকে যে নিউক্লিয়ার হিট করব, আর সেই পাকিস্তানের নিউক্লিয়ার যেখানে রাখা আছে সেইখানের কাছাকাছি ভারতবর্ষ হিট করছে, এবং ক্লিয়ার মেসেজ দেওয়া হচ্ছে তোমরা যদি আমাদেরকে হিট করার কথা ভাবো, শুধু ভাবো, তাহলেই তোমাদের হয়তো ইনস্টলেশন গুলো আর থাকবে না। আর এই কারণে, যেহেতু এটা সবাই জানি আমরা মোটামুটি, যে পাকিস্তানের নিউক্লিয়ার বোমাগুলো যাতে, নিউক্লিয়ার ওয়েপন্স গুলো যাতে অন্য কোনো টেররিস্ট অর্গানাইজেশনের হাতে চলে না যায়, বা সেগুলো যদি ইধার ওধার যেন না হয়, তার জন্য পাকিস্তানের যে নিউক্লিয়ার ওয়েপন্স গুলো সেগুলোকে দেখতে আমেরিকাই মোটামুটি করে। তো আজকে পাকিস্তানের এই নিউক্লিয়ার ওয়েপনের আশেপাশে অ্যাটাক হওয়া, আমেরিকা কি নিজের মুখ বাঁচানোর জন্য আজ শেষ পর্যন্ত সিজফায়ারটা করলো, যে ভারতবর্ষ যদি সত্যি এসব জিনিস উড়িয়ে দেয়, তাহলে পাকিস্তানের জায়গায় তো সব থেকে বেশি মুখটা পড়বে আমেরিকা। তার জন্যই কি জেডি ভ্যান্স এত তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে গেল? তার জন্যই কি ডোনাল্ড ট্রাম্প এই টুইটটা করলেন? এই টুইটটাতে আপনারা একটা জিনিস চিন্তা করুন, যে সব ঠিক আছে, কিন্তু এখানে মিলিয়ন্স বলে একটা ওয়ার্ড লেখা আছে। আচ্ছা, কোন যুদ্ধে মিলিয়ন্স মানুষ মারা যায় বলুন তো? মিলিয়ন্স মানে তো 10 লাখ, আর মিলিয়ন্স হয়ে গেল তো 10 লাখের বেশি। মিলিয়ন মানে 10 লাখ। কোন যুদ্ধে 10 লাখ মানুষ মারা যায়? হয়তো ওয়ার্ল্ড ওয়ার, না হলে নিউক্লিয়ার ওয়েপন। ওয়ার্ল্ড ওয়ার হওয়া তো সম্ভাবনা নেই পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে কোনো কনফ্লিক্ট, তাহলে একটাই সম্ভাবনা বেঁচে থাকে, নিউক্লিয়ার ওয়েপন। তাহলে কি সেই থ্রেট পাকিস্তান দিচ্ছিল ইন্ডিয়াকে? তার জন্য ইন্ডিয়া এটুকু দেখালো যে তোমার প্লেন বা যে এয়ারক্রাফটের মাধ্যমে নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ হবে, বা যে তোমার শাহিন, বাবর কি সব আছে মিসাইল টিসাইল, গাজনাবি যেগুলো নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে, সেগুলো টেক অফই করতে পারবে না। টেক অফ করারই ক্ষমতা নেই তাদের দেশেই গল্প হয়ে যাবে। আর ইন্ডিয়া কি করেছে না করেছে শিওরলি এটা আমরা জানি না, তবুও ইন্ডিয়ান নেভি অ্যাডমিরালের এই ভিডিওটা একবার দেখুন।
I will make few sentences and leave it for your imagination. First of all, as I mentioned, we have quantitative and qualitative edge to deliver a massive blow to our adversary, and we completely dominate in the maritime front. Indian Navy's action is part of the escalation ladder mechanism which we have worked out amongst three services. This time, if Pakistan dare take any action, and Pakistan knows it, what we are going to do. তিনি ক্লিয়ারলি কথাটা বললেন যে পাকিস্তান এই কথাটা জানে যে পাকিস্তান যদি কোনো অ্যাকশন নেওয়ার জন্য চেষ্টা অবধি করে তাহলে ইন্ডিয়ান আর্ম ফোর্স কি করবে ইন্ডিয়ান আর্ম ফোর্স? কয়েকটা এয়ারপোর্ট আরো বেশি ওড়াবে, কয়েকটা হেডকোয়ার্টার আরো বেশি ওড়াবে, নাকি ডাইরেক্ট মেসেজ উজ্জ্বল হবে যে নিউক্লিয়ার ইনস্টলেশন গুলোই রাখবো না? সেটা পরে দেখা যাবে। এটা এখন স্পেকুলেশন, আর প্রাইম মিনিস্টারের কথাতে আমরা এটাকে আরো বেশি বিশ্বাস করার জায়গায় এসেছে। আর থার্ড পয়েন্ট হলো, যেটা আমাদের ভারতীয়রা সবাই উৎসুক ভাবে বসেছিল যেন প্রাইম মিনিস্টার এই কথাটা বলেন, আর তিনি বললেন যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যে কাশ্মীরকে পাকিস্তান ইলিগালি অকুপাই করে বসে আছে। যদি কাশ্মীরের ব্যাপারে কথা হতে হয় তাহলে শুধুমাত্র পিওকে নিয়েই কথা হবে, দ্য রিটার্ন অফ পিওকে নিয়েই কথা হবে, আর কোনো কিছু নিয়ে কথা হবে না। যদি মিলিটারি লেভেলে কোনো কথা হতে হয় তাহলে ডিজিএমও লেভেলে কথা হবে, কোনো রকম পলিটিক্যাল কথা হবে না। পলিটিক্যাল লেভেলে বা লিডারশিপ লেভেলে কথা হতে গেলে শুধুমাত্র পিওকে নিয়ে কথা হবে। তাহলে এই পয়েন্টগুলো আজকে আমি আপনাদেরকে আলোচনা করলাম যে সিজ ফায়ার হওয়ার পিছনের কারণ কি। সিজ ফায়ার হওয়ার পিছনে কারণ অনেক কিছু হতে পারে, কিন্তু তার মধ্যে সব থেকে বড় কারণ হয়তো এটাই যে বেশি এসকেলেশন করলে হয় পাকিস্তানের সমস্ত ইনস্টলেশন গুড়িয়ে যাবে, এমনকি গুড়িয়ে যাওয়ার জায়গায় আর একটা নিউজও পাওয়া যাচ্ছে যে আমেরিকা থেকে এমন একটা এয়ারক্রাফট দুদিন আগে ল্যান্ড করেছে পাকিস্তানে, যে এয়ারক্রাফটটা নাকি কোনো রকম রেডিয়েশন, যদি নিউক্লিয়ার রেডিয়েশন হয় সেটাকে ডিটেক্ট করতে পারে। পাকিস্তানে কি হয়েছে সেটা পাকিস্তানই জানে আর ভগবানই জানে, সেটা আমরা অতটাও জানি না। তবে হ্যাঁ, সিজ ফায়ারের পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্যটা কোনো প্রেসার বা কোনো ইন্টারন্যাশনাল ডিল নয়। এই রহস্যটা ক্লিয়ার মেসেজ যে আমরা ক্যাপাবল তোমাদের যে কোনো ইনস্টলেশনকে যখন খুশি আমাদের নিজেদের শর্তে ধ্বংস করার জন্য। আর অপারেশন সিন্দুর না রিভোক হয়েছে আর না হি সাসপেন্ড হয়েছে। প্রাইম মিনিস্টার ক্লিয়ারলি জানিয়েছেন অপারেশন সিন্দুর শুধুমাত্র স্টে করা হয়েছে, শুধু একটু থেমেছে, যখন যেমন হবে তখন তেমন ব্যবস্থা হবে। আর ভিডিও শেষ করার আগে একটা লাস্ট কথা আমি বলতে চাই, এই যেসব প্রতিনিধিরা কিসব লাল ডালের যারা প্রতিনিধি, ঠিক আছে, আমি সবাইকে বলছি না, তারা যে কলকাতার রাস্তায় বেরিয়ে কেন পাকিস্তানের গরিব মানুষকে মারা হচ্ছে, কেন জল দেওয়া হবে না, এইসব কথা বলছেন, আগে এদের ঘরে জল বন্ধ করুন। যেসব মানুষরা ফ্রিডম অফ স্পিচের আড়ালে ভারতবর্ষের বিরুদ্ধে আর পাকিস্তানের হয়ে কথা বলবে, যারা ভারতবর্ষের সেন্টিমেন্টের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অন্তত আমি ওই টেরারিস্ট বা ওই যারা পাকিস্তান পন্থী তাদের থেকে আলাদাভাবে কিছু দেখি না। আর এরাই সব থেকে বড় আমাদের দুশ্মন। এরাই মানুষকে বোঝাবে যে ভারতীয় সেনা ভুল করছে, এরাই মানুষকে বোঝাবে যে পাকিস্তানকে আটক না করে পাকিস্তানকে বোঝাও কেন পাকিস্তান এসব করছে। দেখুন, যে বোঝার নয় সে বুঝবে না, এটা খুব ক্লিয়ার। আর যারা ভারতবর্ষের মধ্যে থেকে ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষের রাজনীতি করে পাকিস্তানের হয়ে কথা বলছে, তাদেরকে আগে ওখানে পাঠান। এখানে এই পর্যন্তই। ভিডিওটা আপনার কেমন লাগলো, আপনার মনে হচ্ছে কিনা যে এর পিছনে একটা বড় কিছু আছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই নিয়ে অনেক কিছু ভিডিও আসবে, এই নিয়ে অনেক কিছু কথা বলার আছে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয়, সেগুলো আমি নিয়ে আসবো। ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।